আমার এক টিচার আমাকে বলতো যে যারা অ্যানালাইসিস করে ওদের আইডিয়ার প্যারালাইসিস হয়ে যায়, যারা বেশি অ্যানালাইসিস করে ওদের আইডিয়া কখনো সফল হয় না, ওদের আইডিয়া সবসময় প্যারালাইসিস হয়ে যায়, ওরা ওইটা সফল করতে পারে না। তো আপনার মন বলছে এটা আপনার করা উচিত, আপনি শুরু করে দেন। আমার নাম হচ্ছে মাহফুজুল গনি, আমি টেক্সটাইলে বিএসসি কমপ্লিট করছি। আমার জন্মটা আসলে একদম খুবই নিভৃত গ্রাম যেটা বলে আর কি, এরকম আমাদের গ্রামে কারেন্ট গেছে রিসেন্টলি। ওইরকম একটা গ্রাম থেকে আসার পর আমি আমার ছোটবেলা থেকেই দেখছি যে আমার বাবা কিন্তু হাই স্কুলের টিচার, আমার মাও শিক্ষিত। তারা সবসময় ছোটবেলা থেকে আমাকে উৎসাহ দিত যেন আমি পড়াশোনাটা ঠিক মতন করি, কারণ পড়াশোনার মাধ্যমে আসলে আমি আমার নিজের জীবনেরও চেঞ্জ আনতে পারবো, পাশাপাশি আমার আশপাশে যারা আছে তাদের জীবনেও চেঞ্জ আসবে। কারণ হলো আমাদের গ্রামের ম্যাক্সিমাম লোক হলো বর্গা চাষি, তো তাদের নিজের জমিটাও থাকে না, তারা খুব স্ট্রাগল করে জীবনযাপন করে। আমি পড়াশোনা করছি ড্যাফোডিল থেকে। আমার বিএসসি কমপ্লিট হওয়ার পর আমি ইন্টার্নি করার জন্য আসি হলো সাভারের একটা কোম্পানিতে। ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হওয়ার পর খুব ভালো একটা কোম্পানিতে ভালো পোস্টে আমার একটা জব হয়। তো এই জবের পরে আমার কাছে মনে হয়েছে যে এখন আমার একটা সুযোগ আসছে যে আমার গ্রামের লোকজনের কিছু করার। তো আমি প্রত্যেক মাসে চেষ্টা করতাম বেশ পরিমাণ লোকের আমাদের এখানে এনে জব দেওয়ার জন্য, কিন্তু তারপরেও আমার আসলে মানসিকভাবে তৃপ্তি আসতেছিল না। আমি চাচ্ছিলাম যে আরও বেশি লোকের কর্মসংস্থানটা কিভাবে করা যায়। তখন আমার মাথায় আসে যে হ্যাঁ, নিজের একটা ব্যবসা দরকার। কারণ হচ্ছে ব্যবসায় আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমি আমার নিজের মেধা এবং পরিশ্রম অন্যের ব্যবসায় ইনভেস্ট করতেছি, তো আমার উচিত নিজের একটা ব্যবসা দাঁড় করানো যেখানে আমি আমার গ্রামের লোকজনকে আরও বেশি পরিমাণে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। এরপরে আমার প্রথম ব্যবসা হলো আমি ট্রেনিং করছি এগ্রিকালচারের উপরে। প্রথম ব্যবসা হচ্ছে আমার মুরগিতে আমি শাইন করতে পারিনি। এরপর আমি মাশরুমের ব্যবসা শুরু করি। মাশরুমেও আমি প্রোডাকশন ভালো, কিন্তু সেল যেহেতু করতে পারিনি ওটাও আমার ভালো হয়নি। দেন আমি থার্ড হইলো আমার হ্যান্ডিক্রাফটের ব্যবসায় আসি। হ্যান্ডিক্রাফটের ব্যবসাটা আসলে আমার পড়াশোনা রিলেটেড, আমার সঙ্গে যায়, আমার সাবজেক্টের সঙ্গে ম্যাচ করছিল। কারণ আমি যখন বিএসসি করছি তখন আমার হ্যান্ডিক্রাফটের একটা প্রজেক্ট ছিল। শুরু থেকে আমি বাংলাদেশের মানে বড় বড় যারা এক্সপোর্টার তাদেরকে ডেলিভারি দিছি, প্রোডাকশন করে দিছি, তারা এক্সপোর্ট করছে। এরপরে যখন আমার ন্যাশনাল অ্যাওয়ার্ডটা হয়, এরপর আমার ওয়ার্ল্ড ব্যাংকের একটা সুযোগ আসে। একেবারে শুরুটা কিন্তু মাত্র 3টা মেশিন দিয়ে, 3 মেশিন দিয়ে আমার ধরেন 5 জন লোক ছিল, একেবারে শুরু। এরপরে যখন আমি মানুষকে দিতাম তখন আমার ধরেন সর্বোচ্চ 30-35 জন লোক ছিল। এরপরে যখন আমার ওয়ার্ল্ড ব্যাংক থেকে ফান্ড হয়, ন্যাশনাল অ্যাওয়ার্ড হয়, আমার সমস্ত এক্সপোর্টের ডকুমেন্ট রেডি হয়, এরপর আমি সরাসরি এক্সপোর্ট শুরু করি এবং এখন আমার প্রায় 200-র উপরে লোকজন কাজ করে। আমি সবাইকে এইভাবে বিভিন্ন এক্সপোর্টারকে এক্সপোর্টের জন্য প্রোডাকশন করে দিচ্ছি। তো এর মধ্যে আমার জীবনে একটা সুযোগ আসে ওয়ার্ল্ড ব্যাংকের। তো ওয়ার্ল্ড ব্যাংকের ইআরএফ ফান্ডটা আমার কাছে আসে, কিন্তু আমার যেহেতু অতটা বিশ্বাস ছিল না, আমি যেহেতু একেবারেই ব্যাকগ্রাউন্ডে আমার কেউ নাই, তো তারপরেও যেহেতু সুযোগ আছে আমি একটা অ্যাপ্লাই করি এবং ফাইনালি আমি সিলেক্টেড হই এবং ফান্ডটা পেয়ে যাই। যেহেতু ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডটা অনেক বড় ছিল, আমার আসলে বিশ্বাস হয়নি যে আমার মতন একবারই যার ব্যাকগ্রাউন্ডে কোনো সাপোর্ট নাই তারা এই ধরনের ফান্ড পাইতে পারে। তবে আমি এখন বিশ্বাস করি যে হ্যাঁ, মানুষের লাখ কাজ। আমি এই লিস্টে ওনারা কি মানে কোন কোন ক্যাটাগরি যাচাই করছে সেটা আমি এক্সাক্ট জানি না, তবে আমার কাছে মনে হয়েছে যে যারা অলরেডি এক্সপোর্ট করছে তারা এই লিস্টে থাকবে না। তারপর ট্যাক্সের ব্যাপার আছে বা অন্যান্য যারা রিয়েল প্রডিউসার, যাদের আসলে এই ফান্ডটা দরকার, যারা এই ফান্ডটা পাইলে আসলেই উপকৃত হবে এবং দেশকে কিছু দিতে পারবে, কর্মসংস্থানটা বেশি হবে, এইসব বিভিন্ন ক্যাটাগরিতে ওনারা আসলে জাজমেন্টটা করছে। ট্যাক্সটা অবশ্যই ইম্পর্টেন্ট। সরকারি ট্যাক্স দিলে আপনার একটা ক্লিয়ারেন্স থাকে। যদিও আমার ফ্যাক্টরিটা খুবই ছোট ছিল, কিন্তু আমার মামা আমাকে সবসময় একটা অ্যাডভাইস করতো যে জীবনে ট্যাক্সের ব্যাপারটাকে ইম্পর্টেন্স দিবি। আমি ট্যাক্স ফাঁকি দিইনি কখনো। আমার ছোটো কোম্পানি, আমি অল্প ট্যাক্স দিছি, আমি ক্যালকুলেশন করে আমার যতটুকু আসে আমি ততটুকু দিতাম। কিন্তু অনেক বড় বড় কোম্পানি যাদের ট্যাক্স আছে অনেক বেশি, তার বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায়, ট্যাক্সটা তারা ঠিক মতন দেয় না। তো এইটা কিন্তু একসময় কোনো না কোথাও গিয়ে যারা অ্যাকচুয়ালি ভালোভাবে যাঞ্চ করে সেখানে কিন্তু ধরা পড়ে। এই ধরা পড়ে তাদের জীবন থেকে অনেক বড় সুযোগও মিস হয়ে যায়। আমার কমপ্লায়েন্সের দিক দিয়ে আমার খুব স্ট্রং। কমপ্লায়েন্স হচ্ছে বায়ারের একটা রিকোয়ারমেন্ট যে আপনার ফ্যাক্টরিটা কতটুকু ওয়ার্কার বান্ধব বা কতটুকু সুযোগ সুবিধা আপনি ওয়ার্কারকে দিচ্ছেন, বা আপনার ফ্যাক্টরিটাতে কোনো ধরনের সেফটির ব্যাপার আছে কিনা, আপনার একটা আগুন লাগলো তাহলে আপনার ওয়ার্কারেরা মানে বাঁচবে কি না, মানে কতটুকু সাপোর্ট পাবে, এইসব বিভিন্ন ক্রাইটেরিয়াতে তারা ফ্যাক্টরিটাকে জাজ করে। লাইফের ডিসিশন আমি সবসময় আমার নিজের মনের কথা শুনি। কে আমাকে কি বললো মানে কান কথা তো আমি একেবারেই বিশ্বাস করি না। লাইফে যাই ঘটছে আমি সবসময় নিজের ডিসিশন নিজেই নিছি। যে জায়গা থেকে আমি উঠে আসছি, এই জায়গা থেকে উঠে আসা আমার জন্য অনেক কঠিন ছিল। শুধু আমার না, যে কোনো মানুষের জন্যই কঠিন, কিন্তু আমি সবসময় পরিশ্রম করি। পরিশ্রম এবং সততা যদি ঠিক থাকে আপনার জীবনে সফলতা আসবেই, এটা আমি বিশ্বাস করি। যে আপনার পরিশ্রমটা ঠিক মতন করতে হবে, আপনার সততাটা থাকতে হবে, দেন আপনি ইজিলি সফল হয়ে যাবেন। আমার ফ্যামিলি থেকে কখনোই আমাকে ফিনান্সিয়াল কোনো হেল্প করে না। কোনো ব্যবসায় ফিনান্সিয়াল সাপোর্ট ছাড়া হয় না। এর মধ্যে
আমার শুভ নামে একটা ফ্রেন্ড আছে যে ভার্সিটির, ওর একবার জব চলে গেছিল, ওই জব থেকে সে কিছু টাকা পায়, সেই টাকাটা আমাকে কিন্তু বিনা শর্তে আমাকে দিছিল। তো ওই টাকা দিয়ে আমি আমার ব্যবসার কাজে খাটাইছি। এছাড়া রবিউল নামে আমার একটা ফ্রেন্ড আছে, ও তো একেবারেই মানে আমার ব্যবসা শুরুর দিকের যে সাপোর্ট, তো ওই রবিউলের মানে টাকা দিয়ে আমি শুরু করছিলাম। ভুল হইতেই পারে, ভুল আমরা মানুষ, ভুল তো হবেই। ভুল হলে আমি আফসোস করি না, এই জন্য যে আফসোস করে কখনো কোনো কিছু রিটার্ন আসে না। তো আমার ভুল হয়েছে, ভুল থেকে আমাকে শিক্ষা নিতে হবে যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, এই কারণে ভুল হয়েছিল, বা এই ভুলটাকে আমি সামনে আর করব না, এই চিন্তা করে আবার নতুন উদ্যমে আমি করব। আমার 3টা ডিসিশন ভুল হয়েছে, তো ওইখানে আমার যে পরিমাণ লস হবে, দেন আমি যদি ওখান থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে আগায় যাই, তো ওই লসের 10 গুণ বা তার সাথে বহু গুণ আমার ওই একটা থেকেই চলে আসবে। তো এইটা নিয়ে কখনো আফসোস করতে হয় না যে আমার এটা কেন হইলো, কেন করলাম। এই কেন করলে আসলে একটা ব্যাপার আছে যে আমি যখন আমার লাইফে ট্রেনিং আছে প্রচুর, আমি প্রচুর ট্রেনিং করছি। তো ওইখানে আমার এক টিচার আমাকে বলতো যে যারা অ্যানালাইসিস করে ওদের আইডিয়ার প্যারালাইসিস হয়ে যায়, যারা বেশি অ্যানালাইসিস করে ওদের আইডিয়া কখনো সফল হয় না, ওদের আইডিয়া সবসময় প্যারালাইসিস হয়ে যায়, ওরা ওইটা সফল করতে পারে না। তো আপনার মন বলছে এটা আপনার করা উচিত, আপনি শুরু করে দেন।